নমস্কার বন্ধুরা, আমি অনিক মল্লিক সহজ সমাধান ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো বন্ধুরা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের সপ্তম অধ্যায় পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ, তার জলবায়ুর পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই বলে রাখি, আমাদের চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা টিংটং করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা, ভিডিওটি তোমাদের ভালো লাগলে ভিডিওটি তো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা, তোমরা আমাদের কাছে কমেন্ট করো, কমেন্টে জানাও তোমাদের অন্য কোনো বিষয়ে ভিডিও দরকার কিনা, তাহলে সেই রকম বিষয়ের ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, ভিডিওটি যদি তোমার দরকারি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে ডাউনলোড করে নাও। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি চলাকালীন তোমাদের স্ক্রিনে একটি আই বাটন আসবে। আই বাটনটি ক্লিক করলে তোমরা আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও এবং তার প্লেলিস্ট পেয়ে যাবে। আর বন্ধুরা, আমাদের ভিডিওটির এন্ড স্ক্রিনে গিয়েও কিন্তু তোমরা আমাদের ভিডিওগুলো দেখতে পাবে এবং তার প্লেলিস্ট পেয়ে যাবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে গিয়েও কিন্তু আমাদের ভিডিওর সম্বন্ধে জানতে পারবে। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা পরিবেশের সংকট, উদ্ভিদ ও পরিবেশের সংরক্ষণ নিয়ে আলোচনা করব, তার জলবায়ুর পরিবর্তন নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, এখন দেখি পেজ নাম্বার 227। এখানে যেটা রয়েছে সেটা হলো আবহাওয়া কাকে বলে আর জলবায়ু কাকে বলে, আর কিছুই নেই। আবহাওয়া কাকে বলে? আবহাওয়া হচ্ছে এমন একটা বায়ুমণ্ডলীয় অবস্থা যেখানে রোদ, ঝড়, বৃষ্টি, জল দিনে দিনে, ঘন্টায় ঘন্টায়, এমনকি মুহূর্তে মুহূর্তেও বদলায়। কাছাকাছি থাকা দুটি স্থানের মধ্যেও আবহাওয়া বদলাতে দেখা যায়। তা বুঝতে পারলাম আবহাওয়া কাকে বলে। এবার আমরা দেখে নেব জলবায়ু কাকে বলে। জলবায়ু হচ্ছে আবহাওয়ার দীর্ঘ সময়ের বছর গড় অবস্থা। বিস্তীর্ণ অঞ্চলের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জলবায়ু দেখা যায়। তাই বুঝতে পারলাম আবহাওয়ার জলবায়ু কাকে বলে। এরপর আমরা পেজ নাম্বার 228 চলে যাব। এখানে যেটা রয়েছে, আবহাওয়া আর জলবায়ু কি কি বিষয়ের উপর নির্ভরশীল সেটা একবার আমরা দেখে নিই। আবহাওয়া জলবায়ু নির্ভরশীল উষ্ণতা, আর্দ্রতা ও বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত, তুষারপাত ও অবস্থান। এরপর আমরা পেজ নাম্বার 230 চলে যাব। পৃথিবীর ঘোমটা। পেজ নাম্বার 229 কিছুই নেই, মানে কর্মপত্র নাম ঠাম চেয়েছে, এটা তোমরা বাড়িতে করে নেবে। আর আমরা এবার পেজ নাম্বার 230 চলে যাই, যেখানে পড়ার জিনিস রয়েছে পৃথিবীর ঘোমটা। এখানে দুটো রয়েছে, ওপরের ছবিতে দেখতে পাচ্ছি, সেটা আমরা একটু করে নিই। ওপরের ছবিগুলো থেকে কি দেখতে পাচ্ছ? বায়ু দূষণ হচ্ছে, বোঝাই যাচ্ছে, কারণ কলকারখানার থেকে ধোঁয়া উঠছে, আকাশে গিয়ে মিশছে, মানে আমাদের বায়ুতে গিয়ে মিশছে, ফলে বায়ু দূষণ হচ্ছে। বিড়ির ধোঁয়া, সেখান থেকেও কিন্তু ধোঁয়া উঠছে, বাতাসে গিয়ে মিশছে, আমাদের শ্বাস প্রশ্বাসের অসুবিধা হচ্ছে। গাড়ির ধোঁয়া একই জিনিস, বাস মানে গাড়ি চলছে, তাতে একই জিনিস। উনুনের ধোঁয়া একই জিনিস, বায়ু দূষণ হচ্ছে। বিভিন্ন উৎস থেকে বেরানো ধোঁয়া কোথায় যাচ্ছে? বাতাসে গিয়ে মিশছে। এরপর আমরা দেখব এসপিএম কাকে বলে, আর এসপিএম এর ফুল ফর্ম কি দুটোই একটু দেখে নেব। তো আর আগে তোমরা বিভিন্ন উৎস থেকে বেরানো পর যে এইটা রয়েছে এইটা কেটে দাও, এটা দরকার নেই, শুধু শুধু দেওয়া। তোমার আগে দেখে নিই এসপিএম কাকে বলে আর এসপিএম এর ফুল ফর্ম কি। বিভিন্ন উৎস থেকে বেরানো ধোঁয়ার মধ্যে থেকে নানা রকম গ্যাসীয় পদার্থ ও বিভিন্ন ভাসমান কণা এসপিএম থাকে। আর এসপিএম এর ফুল ফর্ম হলো সাসপেন্ড পার্টিকুলেট ম্যাটার। এসপিএম এর ফুল ফর্ম দ্বারা আমরা জানতে পারলাম সেটা কি, সাসপেন্ড পার্টিকুলেট ম্যাটার।
এর পাশে আমাদের বইতে লেখা নেই, এটা যে শর্ট ফর্ম এসপিএম, তোমরা কিন্তু পাশে লিখে নেবে এর শর্ট ফর্ম এসপিএম। যেমন কার্বোহাইড্রেট কার্বন ডাইঅক্সাইড CO2, মিথেন CH4, নাইট্রাস অক্সাইড N2O, ক্লোরাইড কার্বন, সালফার অক্সাইড ইত্যাদি গ্যাস এবং ধুলো কার্বন ইত্যাদির কণা। এই পদার্থগুলো বায়ুমণ্ডলে গিয়ে জমা হয় আর পৃথিবীকে এক চাদরের মতো মুড়ে রাখে। পৃথিবীর বায়ুমণ্ডলে O2, N2 ও এই সমস্ত গ্যাসীয় পদার্থ ছাড়াও থাকে ওজোন আর জলীয় বাষ্প। তাহলে আমরা বুঝতে পারলাম, এই ব্যাপারটা পরিষ্কার হলো? তোমাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার হলো তো? এরপর আমরা একটু দেখে নেব পৃথিবী ছেড়ে দেওয়ার তাপশক্তি এই একটা অংশকে বায়ুমণ্ডলে ধরে রাখতে সাহায্য করে বিভিন্ন গ্যাসীয় পদার্থের এই চাদর। পৃথিবীর প্রাণের স্পন্দন জাগিয়ে রাখার পেছনে এই গ্যাসীয় পদার্থগুলোর CO2, CH4 জলীয় বাষ্প ভূমিকা অনেকখানি। তাহলে আমরা বুঝতে পারলাম পৃথিবীর চাদর কী কী কাজ করে। বায়ুমণ্ডলে জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড না থাকলে পৃথিবী পৃষ্ঠের গড় উষ্ণতা 18°C নেমে যেত। তাহলে পৃথিবীর প্রাণের বিকাশ ঘটতো না। এবার এখানে একটা ব্যাকেট শেষ করে দাও। আবার দেখো কিন্তু উল্টো দিকে আবার তারপর থেকে ব্যাকেট করে একটা প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নটা হলো বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? আমাদের নানা রকম কাজকর্মের ফলে পরিবেশে এই সব গ্যাসীয় পদার্থের পরিমাপ বেড়ে যায়। তখন ওই সব গ্যাসীয় পদার্থগুলোই প্রয়োজনের অতিরিক্ত তাপকে পৃথিবীতে আটকে রাখে। ফলে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এটাকেই বলা হয় বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। তাহলে বুঝতে পারলাম বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। এরপর জলবায়ু পরিবর্তনের সঙ্গে বিশ্ব উষ্ণায়নের এক গভীর সম্পর্ক হয়। বুঝতে পারলাম বিশ্ব উষ্ণায়ন কি সঙ্গে হয়, জলবায়ু পরিবর্তনের সঙ্গে বিশ্ব উষ্ণায়নের একটা গভীর সম্পর্ক রয়েছে। এরপর আমরা দেখব জলবায়ুর পরিবর্তনের প্রভাব। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। কিছু গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে স্বাভাবিকভাবে থাকে। বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে দেখেছেন যে গত কয়েক যুগ ধরে এই গ্যাস মাত্রায় অনেকটা বেড়ে গেছে। এরপরে আমরা পেজ নাম্বার 231 চলে যাব, যেখানে মানুষের বিভিন্ন কাজের ফলে সৃষ্টি হওয়া গ্যাসগুলোর মধ্যে কার্বন ডাইঅক্সাইড অন্যতম। 1970 থেকে 2004 সালের মধ্যে পরিবেশে এই গ্যাস মেশার বার্ষিক হার প্রায় 80% বেড়ে গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব। এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এখানে পয়েন্টগুলো সব দাগিয়ে নিতে হবে আর মুখস্থ করে নিতে হবে। এখানে প্রশ্নের মতো কিছুই নেই, কিন্তু এগুলো সব একটা পয়েন্ট। এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করে খাতায় লিখবে, তারপর দেন নোটবুকে নোট করে রাখবে। এইগুলোর মধ্যে অনেকগুলো নোট আছে, এর মধ্যে 2-3টে নোট তো পরীক্ষা আসবেই, 100% শিওর আসবেই। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা 2006 সাল থেকে এত মাত্রায় বেড়েছে যা গত কয়েক লক্ষ বছরে আর কখনো বাড়েনি। 2001 সালের গোড়ায় জানা যায় গত 100 বছরের পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1°C। মার্কিন মহাকাশে গবেষণা সংস্থা নাসা জানিয়েছে 2005 সাল থেকে 5 সাল ছিল গত এক শতাব্দীর মধ্যে উষ্ণতম বছর। 1980 থেকে 1988 সালের মধ্যে ভারতে 18টি তাপপ্রবাহের হিটওয়েভ ঘটনার কথা জানা গেছে। এর ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। 2005 সালে রাজস্থানের বন্যা আর উত্তর পূর্ব ভারতে খরা। এমনিতে রাজস্থান খুব শুকনো,
কম বৃষ্টিপাতের অঞ্চল, আর উত্তর পূর্ব ভারত বেশি বৃষ্টিপাতের অঞ্চল। 2007 সালে 4বার মৌসুমী নিম্নচাপ হয়, যা স্বাভাবিকের থেকে দ্বিগুণ। এর ফলে বাংলাদেশ, ভারত, নেপালে ভয়ঙ্কর বন্যা হয়, প্রচুর মানুষের জীবন আর জীবিকা নষ্ট হয়। এই সঙ্গে প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ ঘরবাড়ি হারায়। গত 5,000 বছর ধরে মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত কাশ্মীরে অমরনাথের গুহায় জমা বরফের উচ্চতা থাকতো 12 ফুট, অর্থাৎ 3.6 মিটার। অথচ 2007 সালে 7 জুন মাসের শেষেই অমরনাথে ওই জমা বরফ গলে 4 থেকে 5 ফুট হয়ে গেছে, মানে 1.2 থেকে 1.5 মিটার উচ্চতার হয়েছিল। উত্তরাখণ্ডে 2013 সালের মেঘভাঙা বৃষ্টি থেকে বিধ্বংসী বন্যার পর কয়েক হাজার মানুষ মারা গেছেন, বহু মানুষ ঘরছাড়া হয়েছে, বাড়িঘর আর অন্যান্য সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো বন্ধুরা, এগুলো সব কিছু কিন্তু ঘটেছে জলবায়ুর পরিবর্তনের প্রভাবে। এই জলবায়ুর পরিবর্তনের প্রভাবের জন্য এতগুলো যে ক্ষতি হয়ে গেছে, সেগুলোই কিন্তু আমরা এখন জানতে পারলাম। এরপর আমরা দেখে নেব হিমবাহের বরফ গলন ও নদীর জলস্তরে উচ্চতা বৃদ্ধি। এখানে এই 2 লাইনে কিছুই নেই, খালি এখানে ব্যাকেট করে এখান দিয়ে পড়তে হবে। পৃথিবীর প্রায় 99% অর্থাৎ 99% হিমবাহের অবস্থান উত্তর আর দক্ষিণ মেরুতে। হিমালয় পর্বতেও আছে অনেকগুলো হিমবাহ। পেজ নাম্বার 232-এ চলে গেলাম। এদের মধ্যে অন্যতম হল গঙ্গোত্রী, যমুনোত্রী, জেমু। গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীর উৎস হল হিমালয়ের বিভিন্ন হিমবাহ। হিমবাহের বরফ গলা জলে এরা পুষ্ট। হিমালয় এশিয়ার 9টি বড় বড় নদীকে পুষ্ট করে। এর ফলে প্রায় 120 কোটি লোকের জলের বন্দোবস্ত হয়। পৃথিবীর গড় উষ্ণতা বেড়ে গেলে হিমবাহের বরফ বেশি তাপমাত্রায় গলতে আরম্ভ করবে। গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর একটু একটু করে ছোট হয়ে আসছে। এগুলো সবই কিন্তু ঘটছে হিমবাহের বরফ গলন ও নদীর জলস্তরের উচ্চতা বৃদ্ধির জন্য। তাই ভালোভাবেই দরকার। গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহ প্রতি বছর একটু একটু করে ছোট হয়ে আসছে। উত্তর মেরু সংলগ্ন আলাস্কা উপকূলে যে বরফের স্তর রয়েছে, তা গত 30 বছরে 40% কমে গিয়ে পাতলা হয়ে গেছে। হিমবাহ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলস্তর বেড়ে যেতে পারে। 1993 থেকে 2005 সালের মধ্যে সমুদ্রের জলস্তর প্রতি বছরে গড় বেড়ে 3 মিলিমিটার, মানে 0.1 ইঞ্চি হয়ে যেতে পারে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে হিমবাহগুলো গলে যাওয়ার প্রভাব পড়বে সমুদ্রের জলতলের ওপর। এই বিষয়ে একটি গবেষণা বলেছে যে 2100 সালের মধ্যে সমুদ্রের জলতলের উচ্চতা প্রায় 70 সেমি বেড়ে যেতে পারে। সমুদ্রের জলতল বেড়ে গেলে উপকূল অঞ্চলে বন্যার সম্ভাবনা দেখা দেবে। উপকূল অঞ্চলে জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়বে। প্রাণহানি ও আর্থিক ক্ষতিকর সম্ভাবনা দেখা দেবে। সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়ার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে সারা পৃথিবীর সমুদ্রের উপকূল
বাস করা অসংখ্য মানুষ। এরপরে আমরা এই কালো লেখাটা চলে যাব, এটাই দরকার নেই, এটাই চলে যাব। উষ্ণায়নের ফলে হিমবাহ পুরো গলে গেলে ভবিষ্যতে ওই হিমবাহের জলে পুষ্ট নদ নদীর জল প্রথমে বেড়ে তার যাওয়ার পরে কমে যাওয়ার আশঙ্কা থাকবে। প্রথমে বন্যা আর পরের দিকে দিয়ে দেখা দিতে পারে তীব্র জলসংকট। হিমবাহ প্রায় 80% সূর্যরশ্মি প্রতিফলিত করে আর 20% শোষণ করে। হিমবাহ সম্পূর্ণ গলে গেলে ওই 80% সূর্যরশ্মি ভূভাগ দ্বারা শোষিত হয়ে পৃথিবীর উষ্ণতাকে আরও বাড়িয়ে দেবে। এরপর আমরা পেজ নাম্বার 233-এ চলে যাব, যেখানে রয়েছে প্রবাল দ্বীপ বা প্রবাল প্রাচীর ধ্বংস। প্রবাল বা কোরাল হলো এক ধরনের সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এরা নিরালিকা পর্বতভুক্ত। এরা একসঙ্গে বেঁধে কলোনি তৈরি করে বাস করে। প্রবালরা নিজেদের দেহের বাইরে ক্যালসিয়াম কার্বনেট এর একটা বহিঃকঙ্কাল তৈরি করে। এই বহিঃকঙ্কাল এদের দেহকে রক্ষা করে। তাই আমরা বুঝতে পারলাম প্রবাল বা কোরাল কাকে বলে, এরা কি, প্রবাল বা কোরাল কি, এরা কি করে, কি নিরালিয়া পর্বতভুক্ত, তারপরে এরা কিভাবে থাকে সেটা আমরা জেনে নিলাম। এবার দেখব প্রবাল প্রাচীর এরা দেখব একসঙ্গে বসবাস করার জন্য কি কি গঠন করে। একসঙ্গে বাস করা অনেক প্রবালের দেহের বাইরে থাকা ক্যালসিয়াম কার্বনেটের বহিঃকঙ্কাল একটা শক্ত প্রাচীরের মতো গঠন তৈরি করে। এটাই প্রবাল প্রাচীর। তাহলে জানতে পারলাম প্রবাল প্রাচীর কাকে বলে। এরপর দেখে নিই, পৃথিবীর সমুদ্রতলের মাত্র 0.1% দখল করে থাকা এই প্রবাল প্রাচীর প্রায় 25% সামুদ্রিক প্রজাতির আশ্রয়স্থল। মাছ, মোলাস্কা, ইকাইনোডার্মাটা, স্পঞ্জ, কাট্রেসিয়া ইত্যাদি বিভিন্ন ধরনের প্রবাল প্রাচীরে বাস করে। জীববৈচিত্র্যের নিরিখে প্রবাল প্রাচীরের গুরুত্ব অপরিসীম। সমুদ্রের জলের উষ্ণতার সামান্যতম তারতম্য প্রবাল প্রাচীরের স্থায়িত্বের ওপর গভীর প্রভাব বিস্তার করে। এবার দেখি প্রবাল দ্বীপ কি জানো, প্রবাল দ্বীপ কি আমরা একটু দেখে নিই। মৃত প্রবাল আর অন্যান্য জৈব বস্তুর সাহায্যে সাধারণত প্রবাল প্রাচীরের মতো অংশ হিসাবে প্রবাল দ্বীপ তৈরি হয়। ক্রান্তীয় আর উপক্রান্তীয় অঞ্চলে সাধারণত প্রবাল দ্বীপ থেকে দেখা যায়। প্রবাল দ্বীপগুলো সমুদ্র পৃষ্ঠ থেকে কয়েক মিটার উঁচু হয়ে জেগে থাকে। উপকূলীয় নারকেল গাছের সারি আর সাদা প্রবালের বালি দিয়ে ঘেরা থাকে অগভীর সমুদ্রের প্রবাল দ্বীপ। বিশ্ব উষ্ণায়নের ফলে পৃথিবীর প্রবাল দ্বীপ আর প্রবাল প্রাচীরগুলো বিপন্ন হয়ে পড়েছে। 1988 সালে পৃথিবীর প্রায় 16% প্রবাল সম্পদ ধ্বংস হয়ে গিয়েছিল। বিশ্ব উষ্ণায়নের ফলে ভারত মহাসাগরের জলের উষ্ণতা বেড়ে গেছে। এই অঞ্চলের প্রবাল প্রাচীরগুলোতে বাস করে এক ধরনের মাছ। জলের উষ্ণতা বৃদ্ধির ফলে এই প্রবাল প্রাচীরগুলো আর ওইসব মাছেদের আদর্শ বাসস্থান থাকছে না। লোভী মানুষও প্রবাল চুরি নেশায় এদের ধ্বংসে মেতেছে। তো বন্ধুরা, এখানে আর কিছুই নেই। এর পরের ক্লাসে কিন্তু আমরা জীববৈচিত্র্যের সংখ্যা হ্রাস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যাওয়ার আগে একটা কথাই বলি, আমাদের চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা টিংটং করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে তাহলে কিন্তু অবশ্যই করে ভিডিওটিতে লাইক করো, শেয়ার করো আর কমেন্টে জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো। আর বন্ধুরা, ভিডিওটি যদি দরকারি মনে হয় তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে
ডাউনলোড করে নাও। তো বন্ধুরা, তোমরা আমাদের কাছে কমেন্ট করো, আমরা তোমরা আমাদের কাছে কমেন্ট করো তোমাদের অন্যান্য বিষয়ে ভিডিও দরকার আছে কি না। তাহলে কিন্তু আমরা অন্যান্য বিষয় ভিডিও আমরা কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাদের কাছে চ্যাপ্টারের নাম এবং কোন বিষয় এবং কোন ক্লাসে আমাদের বলে পাঠাও, আমরা কিন্তু তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি চলাকালীন তোমাদের স্ক্রিনে একটি আই বাটন আসবে। আই বাটনটি ক্লিক করলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও এবং তার প্লেলিস্ট পেয়ে যাবে। আর বন্ধুরা, আমাদের ভিডিওর এন স্ক্রিনে গিয়েও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে অন্যান্য ভিডিও এবং তার প্লেলিস্ট পেয়ে যাবে। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে গিয়েও কিন্তু তোমরা আমাদের চ্যানেলে সম্পর্কে জানতে পারবে। তো বন্ধুরা, এখনের জন্য টাটা।